নমস্কার। আজ আমি আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, এ যুগের আগে। এটি সুবর্ণলতা গল্পেরই একটি অংশ। চেষ্টা করি আমি একক অভিনয়ের মাধ্যমে আপনাদের কাছে শোনাতে। শুরু করছি এ যুগের আগে। গলাবন্ধ কোটের ওপর পাঁক দিয়ে কোঁচানো মিহি ওড়নি, পরনে রেলির থান, পায়ে ক্যাম্বিস শু, বগলে ছাতা। মহারানীর আমলের বেনে অফিসের বড়বাবুর একটি প্রতীক। হরবিলাসবাবু কর্মস্থল থেকে ফিরেই বড়বাবু জনচিত মেজাজে ভুরু কুঁচকে স্ত্রীকে বললেন, ছাতে কে? আলসে ধরে দাঁড়িয়েছিল, মনে হলো মোড়ের মাথায় আমাকে আসতে দেখে চট করে সরে গেল। স্বর্ণলতা স্বামীর বৈকালিক আহার্যের ব্যবস্থায় ব্যাপৃত ছিলেন। এই প্রশ্নে গভীরভাবে উত্তর দেন, আচ্ছা, তুমি আগে হাত মুখ ধুয়ে সুস্থির হও, ছাতে কে সে কথা পরে শুনো। হরবিলাস যথারীতি বগলের ছাতাটি দালানের দেয়ালের নির্দিষ্ট পেরেকে আটকে রেখে গলার ওড়নিটি সযত্নে আল্লায় রাখছিলেন। স্ত্রীর উত্তরে নজজৌ নতস্থ অবস্থায় দাঁড়িয়ে পড়ে ততোধিক ভুরু কুঁচকে বললেন, তার মানে ব্যাপারটা কি? পরে শুনো কথাটা গৌরচন্দ্রিকা মাত্র। ব্যাপারটা বলবার জন্যে সারা দিন হাঁপিয়ে মরছেন স্বর্ণলতা। কাজেই স্বনিঃশ্বাসে যেন না বললে নয়, এইভাবে বলেন, ব্যাপার বেশ ভালোই, ছাতে বেড়াচ্ছেন তোমার বড় মেয়ে। বড় মেয়ে? কে? সুবর্ণ? হরবিলাসের কণ্ঠস্বরে আশঙ্কা। সে কখন এলো? হঠাৎ এলোই বা কেন? বর্তমান পাঠকের পক্ষে মনে করা স্বাভাবিক, বিবাহিতা মেয়ে হঠাৎ একদিন পিতৃ গিয়ে বেড়াতে আসার মধ্যে আশঙ্কার কি আছে? এ তো বড় আনন্দেরই কথা। কিন্তু গল্পটা মহারানীর আমলের। সে আমলে ইচ্ছে মাফিক বাপের বাড়ি বেড়াতে আসা রেওয়াজ মেয়েদের ছিল না। রীতিমতো গিন্নিবান্নি হবার আগে পর্যন্ত এত বড় দুঃসাহসের কথা ভাবতেই পারত না মেয়েরা। বাপ ভাই গিয়ে আবেদন নিবেদন না করলে কখনো কেউ বউ পাঠায়? কাজেই বিনা সংবাদে সুবর্ণর এরকম আকস্মিক এসে পড়ায় আশঙ্কার কারণ আছে বই কি। স্বর্ণলতা গলা খাটো করে বলেন, কেন এলো সে কথা বলছে কি? মেয়ে তো এসেই ঠট্টর করে ছাতে টঙে গিয়ে বসে আছেন। জিজ্ঞেস করতে গেলাম, বলল কি জানো? কেন? কি বৃত্তান্ত সেসব জিজ্ঞেস করো না। জায়গা দিতে পারবে? চিরকালের মতো জায়গা। মনে করো জন্মের শোধ চলে এসেছি দর্জিপাড়া থেকে। বটে, ছেলে খেলা পেয়েছে নাকি? হরবিলাস চাপা তীব্র স্বরে বলে ওঠেন, জন্মের শোধ চলে এসেছি? ভারী সহজ কথাটা হলো কেমন? ধুরন্ধর মেয়ে, নির্ঘাত শ্বশুরবাড়িতে একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে। নাটক নভেল পড়া ওস্তাদ মেয়ে যে তোমার। বলি, এলো কার সঙ্গে? স্বর্ণলতার মেয়ের নেমে আসার আশঙ্কায় সিঁড়ির দিকে ভীত দৃষ্টি ফেলে আরও চাপাসারি বললেন, সে কথা আর বলো না। ছোট দেওরটা এসেছিল সঙ্গে। সে নেহাত বোধহয় বউকে একলা রাস্তায় ছেড়ে দেওয়া অসম্ভব বলেই। ভর দুপুরবেলা সবে তখন খেয়ে উঠেছি, গাড়ির শব্দ শুনে জানলা দিয়ে উঁকি মেরে দেখি দূরে একখানা থার্ড ক্লাস গাড়ি দাঁড়িয়েছে। তার চালের উপর জামাইয়ের ছোট ভাই গোপাল। ভয়ে তো আমার প্রাণ উড়ে গেছে। এই ডনডনে রোদে গাড়ির মাথাতেই বা বসে আছে কেন, কিছু বুঝতে পারি না। যাই হোক, তাড়াতাড়ি দৌড়টাকে খুলে দিতাম বললাম অন্যকে। অন্য ছুটে এসে বলল, মা, গাড়িতে দিদি আর দিদির খুকি। শুনে মাথা ঘুরে গেল। বললাম, দিদির ছেলেরা? অন্য বলে, ওরা আসেনি। বলবো কি তোমাকে, আমার হাত পা ছেড়ে এলো। না জানি কি সর্বনাশ ঘটে গেছে। বলির পাঁঠার মতো দৌড়ে গিয়ে দাঁড়িয়েছি। গুণমণি কন্যে আমার ঘট ঘট করে নেমে বললেন, কি মা, এ যুগে তো মা বসুন্ধরা দ্বিধা হলো না, তাই আবার তোমার কাছেই ফিরে এলাম। কথা অনেক শেখা হয়েছে দেখছি। নাও, মেয়েকে আদর করে বঙ্কিমবাবুর বই পড়াও, মাইকেলের কাব্যে পড়াও। তোমার ওই এক কথা, আমি পড়িয়েছি। অসন্তুষ্ট মন্তব্য করেন স্বর্ণলতা। প্রত্যক্ষে না পড়াও, পরোক্ষে প্রশ্রয় দিয়েছ। মেয়ে আবদার করলেন, আমার পুজোর কাপড় চাই না, গ্রন্থাবলী কিনে দাও। মাথাতেই রাজি। ফলছে তো তার ফল। সাধে কি আর বলে, মেয়ে মানুষের বড় হাত কাপড়ে যাকে সে যাকে মরুকে। বলি, জামাইয়ের ভাইকে যত্নআত্তি করেছিলে তো? স্বর্ণলতা সবিস্ময়ে বলেন, শোনো কথা,
সে কি গাড়ি থেকে নেমেছিল নাকি? কচুয়ানটা প্যাঁটরাটা নিয়ে দুম করে দালানের মাঝখানে বসিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। সেই অবধি মেয়ে গিয়ে চিলে কোঠায় উঠে বসে আছে। অনু বেচারা সারাদিন ওর মেয়েটাকে সামলাচ্ছে। হরবিলাস ধৈর্যশীল বই কি, নইলে এহেন বিবৃতি শুনেও মাথা ঠান্ডা রাখেন। সে যুগে পুরুষের পক্ষে এতটা ধৈর্যশীল হওয়া দুর্লভই ছিল বলা যায়। মাথা তিনি ঠান্ডা রাখেন, শুধু বিবৃতি আসতে তিক্ত স্বরে বলেন, সমস্ত দিনের মধ্যে আর ভেতরে কথাটা আদায় করতে পারলে না? পেটের মেয়েকেও এতটা ভয়? বলতে হবে না, বুঝতে পারছি হরামজাদি একটা ঘোরালো ব্যাপার ঘটিয়েই এসেছে। দেখছি তো বরাবর ছোট থেকে সকলের সব কথায় মুখে মুখে উত্তর করার অভ্যেস। উদ্ধত অবাধ্য মেয়ে, নইলে তুলসীর বিয়েতে পাঠালো না, আর এখন শুধু শুধু। তোমার আর কি, আমি বেটাই চোরধায় ধরা পড়েছি। যাই, এখন দাঁতে কুটো নিয়ে মেয়ে পৌঁছতে ছুটি। ঠিক এই সময় অন্য এসে দাঁড়ালো। অন্যের বয়স 9-10 বেশি নয়, কিন্তু সংসার জ্ঞান তার টনটনে। সুবর্ণর মতো স্বপ্নবিলাসী অবাস্তব বুদ্ধি এমের নয়। সুবর্ণকে এসে এক হাটে বেচে আর এক হাটে কিনে আনতে পারে। বাপ কাকার সামনে প্রয়োজনের অতিরিক্ত কথা কহা যে বাচালতার সামিল, এ কথা তার জানা। তবু আজ সেও একটু উত্তেজিত, তাই ফট করে বলে, রেখে আসবেন কি? দিদি তো জন্মেও আর শ্বশুরবাড়ি যাবে না, কিছুতেই যাবে না। হরবিলাস বিরক্তি বিকৃত মুখে বলেন, বটে, কিছুতেই যাবে না? কানে ধরে বলেছে তোমায়? কেমন? এই যে ইনি আরেকজন তৈরি হচ্ছেন, বলি আর কখনো শ্বশুরবাড়ি যাবে না এ কথা মুখে উচ্চারণ করেছে সে? অন্য ম্রিয়মানভাবে বলে, বলল তো। হুঙ্কার দিয়ে ওঠেন হরবিলাস। কি বলল? বলল যে ওদের বাড়ি আর যাবো না। ওদের অপরাধ? রহস্য ভেদ করে দেবার জন্য প্রাণ ছটফট করছিল অন্যর, তাই বাবার বিরক্তির ভয় হজম করেও তরবর করে বলে ফেলে, ওরা যে ভারী খারাপ, মানুষকে মানুষ মনে করে না। বউ হলে বুঝি তার মান অপমান নেই? দিদি কিছু অন্যায় করেনি, তবু জামাইবাবু দিদিকে বলে কিনা শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে। ধৈর্যশীল হলেও ধৈর্যের একটা সীমা আছে। হরবিলাসের সহ্য শক্তি তো আর তার সত্যি সীমার বাইরে নয়। তাই তীব্র একটা ধমকে ছোট মেয়েকে চুপ করিয়ে দিয়ে স্ত্রীর দিকে জ্বলন্ত ব্যঙ্গের কটাক্ষপাত করে চড়া গলায় বলেন, হ্যাঁ, এত বড় অপমানের কথা? শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইতে বলা? জামাইয়ের তো তাহলে তো 12 বছর জেল হওয়া উচিত। হলো কি, সব হলো কি? শাশুড়ির পায়ে ধরতে বলেছে বলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেবে? হবে বই কি, এসব তো হতেই হবে। দেশে যে এখন স্ত্রী শিক্ষার প্রসার হচ্ছে, নারী জাগরণ হচ্ছে। বেথুন সাহেব বাংলাদেশের কত বড় উপকার করে গেছেন যে স্কুলে সানায়নি, আবার কলেজ। মেয়েরা পায়ে জুতো মোজা এঁটে কলেজে যাচ্ছেন। স্বর্ণলতা ঈষৎ আহত স্বরে বলেন, সে যে যাচ্ছে সে যাচ্ছে, তোমার মেয়েরা তো আর যায়নি। না গিয়ে এই গেলে বোধ করি আর ঘরে থাকতো না, ঘোড়ায় চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেত। ঘরে বসেই কালের হাওয়ার গুণ ধরেছে। বলে, ভারত ললনারা তো জেগে উঠেছেন, এইবার ভারতের ঘুম ভাঙলো বলে। যত সব অনু, ডাকতো তোর দিদিকে, বলগে এক্ষুনি নাবো, বাবা বললেন। যদিও হরবিলাসবাবু ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, তবুও চলতি হওয়ার খবর কিছু কিছু রাখেন। নাটক, নভেল নামক হতচ্ছাড়া বস্তুগুলোর নাম তিনি জানেন। কিন্তু সুবর্ণলতার শ্বশুরবাড়ির লোকগুলো, সুবর্ণলতার ভাসুর, দেওররা আর স্বামী, এরা যেন নিরেট দেওয়াল। ওদের বোধের জগতে এমন একটা ভেন্টিলেটরও নেই যেখান দিয়ে চলন্ত বাতাসের এক কণাও ঢুকে পড়বে। কিন্তু সুবর্ণলতা কেন বহির্জগতে বহমান সেই বাতাসের স্পর্শ চায়? এ বাড়ির মেয়ে আর সে বাড়ির বউ হয়েও তার সমস্ত সত্তা মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করে কেন? তার নিজের পরিবেশ কেন তাকে অহরহ পীড়া দেয়, আঘাত হানে? মেয়ে মানুষ হয়ে জন্মেও সে কেন মানুষের কাছে শ্রদ্ধার দাবি করে, সম্মানের দাবি করে? কই, তার বড় যা, মেজ যা, নজা, তারা তো এই জিনিসটা নিয়ে মাথা ঘামায় না।
ওরা জানে সুদূর ভবিষ্যতে কোনো একদিন গৃহিণীত্বের গৌরব আসন ওরা পাবে, পাবে স্বর্গাদপি গরীয়সীর নৈবেদ্য। সেই স্বর্গবাসের আকাঙ্ক্ষা ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা ওদের নেই। আচ্ছা, তার মা, নিজের মা স্বর্ণলতারই বা কি? একক সংসারে, শাশুড়িবিহীন সংসারে চিরদিনই তো তিনি গৃহিণী, কিন্তু হরবিলাসের দাপটেই তো ঠান্ডা হয়ে আছে। সুবর্ণলতারই বা এত অসহিষ্ণুতা কেন? সংসারের প্রত্যেকটি কাজ আর প্রত্যেকের আচার আচরণ কেন সে কুস্তে বসে নিজের ন্যায় অন্যায় বোধের কুষ্টি পাথরে? অন্যর সঙ্গে নেমে এলো সুবর্ণ। উস্কো চুল, শুকনো মুখ, পরনে যেমন তেমন একটা শাড়ি আর সেমিজ। 3 ছেলের মা বটে, কিন্তু বয়স আর কতই বা হয়েছে, দেখলে এখনো বালিকাই মনে হয়। নেমে এসে বাপকে প্রণাম করল নীরবে। হরবিলাসবাবুর পিতৃ হৃদয় তো একটু কোমল হয়ে আসে। আহা, কতদিন পরে এ বাড়িতে সুবর্ণর উপস্থিতি চোখে পড়ল। নিজের ভাইয়ের বিয়ে হয়ে গেল, তাই একদিনের জন্য আসতে পেল না বেচারা। এক দেশের মধ্যে থেকে এরকম বঞ্চিত হওয়া কি কম কষ্ট? স্বর্ণলতা তো কেঁদে কেঁদেই মরেছেন। ব্যাপার কি না, সুবর্ণ শ্বশুর বাড়ির গোষ্ঠীর সমস্ত মেয়ে মহল্লেতে নেমন্তন্ন করে হরবিলাস শুধু সুবর্ণকে আনার কথা বলেছিলেন। মেয়েকে যখন তারা পাঠালো না, তখন নিজের ভুল বুঝতে পেরে আবার ছুটেছিলেন হরবিলাস ত্রুটি পূরণ করতে। কিন্তু সুবর্ণলতার শাশুড়ি মুক্তকেশী 20 হাসি হেসে উত্তর দিয়েছিলেন, যেচে মান আর কেঁদে সোহাগ, ওতে আমার বড় ঘেন্না বেহাই মশাই। গোড়ায় যখন কুটুম্ব বলে গেরাজ্জি করনি, তখন বুঝতেই হবে সেটা ইচ্ছে করেই করেছ। এখন নিজের মেয়েটি শক্ত কায়দায় পড়ে গিয়েছে, তাই দাঁতে কুটো নিয়ে ছুটে এসেছ। তবে এসেছ বলেই যে আমার বাড়ির বৌঝি হ্যাংলার মতো তোমার বাড়িতে পাত পাততে ছুটবে তা মনে করো না। মনের রাগ মনে চেপে ফিরে এসেছিলেন হরবিলাস। তারপর থেকে এই 1 বছর হতে চলল, মেয়ে আনার নামও করেননি। সেই দুর্লভ মেয়েকে এমন সুলভ হয়ে এসে দাঁড়াতে দেখে বাপের মনের দুর্বল জায়গাটায় হয়তো একটু ঘা দেয়, কিন্তু না, সে দুর্বলতাকে বাহিরে প্রকাশ করা সদ্বিবেচনার কাজ বলে মনে করেন না হরবিলাস। তাই গম্ভীরভাবে বলেন, হঠাৎ এরকম করে চলে এলি যে? সুবর্ণ মুখ তুলে বাপের দিকে একবারটি তাকিয়েই মুখ নিচু করে শান্ত স্বরে বলল, চলে তো আসেনি, ওরা তাড়িয়ে দিয়েছে। কথার কি ছিড়ি? ঝঙ্কার দিয়ে ওঠেন স্বর্ণলতা। 3 ছেলের মা তুই, তাড়িয়ে অমনি দিলেই হলো? সুবর্ণলতা স্থিরভাবে বলে, হলো তো, দেখলাম, সহজেই হলো। বলল, ছেলেরা আমাদের বংশধর, ওরা আমাদের কাছে থাক, তোমার মেয়ে নিয়ে তুমি বাপের বাড়ি গিয়ে থাকোগে। তারপর গাড়ি ডাকলো, তোরঙ্গটাকে তুলে দিল গাড়ির মাথায়। বড়জা কাঁদতে কাঁদতে এসে খুকিটার গায়ে একটা ঘাগরা পরিয়ে দিলেন। ছোট দেওর তাড়া দিয়ে ডাকলো, দেরি করো না মেজো বউ, গাড়োয়ান রাগারাগি করছে। ব্যাস, উঠে এলাম গাড়িতে। হরবিলাস ধৈর্য ধরে সবটা শোনার শেষে ক্ষোভ আর ক্রোধের সংমিশ্রণে গঠিত একটি প্রশ্ন করেন, ব্যাস উঠে এলাম গাড়িতে? কেন, কেঁদে পড়ে বলতে পারলি না ছেলে ছেড়ে থাকবো কি করে আমি? ওমা, ও কথা বলবো কেন? সুবর্ণ দৃঢ়ভাবে বলে, ছেলে ছেড়ে থাকতে পারবো না এ কথার কোনো মানে হয়? মানেই হয় না? এ কথার কোনো মানেই হয় না? হরবিলাস চড়ে ওঠেন। মুহূর্ত পূর্বের কোমলতা অন্তর্হিত হয়ে যায়। তীব্র স্বরে বলেন, বরাবরের জন্য ছেলেদের ছেড়ে থাকতে পারবি তুই? বলতে মুখে বাঁধলো না? সত্যি কথা বলতে মুখে বাঁধবে কেন বাবা? থাকতে হলে ঠিকই থাকা যায়। মেজদা যখন মারা গেল, মা যে তখন তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা বলে কেঁদে বাড়ি ফাটিয়ে ফেলেছিলেন। থাকতে পারছেন নাকি? তুলনা শুনে বজ্রাহতের মতো স্তম্ভিত হয়ে যান হরবিলাস দম্পতি। এইরকম ভয়ঙ্কর জিদ মেয়ের,
মা হয়ে সন্তানের সম্বন্ধে কল্যাণ বোধটুকু পর্যন্ত নেই। এই বউকে যদি সহ্য করতে না পারে তারা, তাহলে তো তাদের দোষ দেওয়া যায় না। লজ্জায় ধিক্কারে স্বর্ণলতার মুখে কথা জোগায় না। হরবিলাস কটু কণ্ঠে থমকে ওঠেন। যা মুখে আসছে তাই বলছিস রে? বুকের পাটাটা খুব হয়েছে দেখছি। তোমার মতো বউকে শুধু গাড়ি ডেকে তাড়িয়ে দিয়েছে, গলা ধাক্কা দিয়ে এক বস্ত্রে দূর করে দেয়নি এই তোমার বাপের ভাগ্যি, বুঝলে? বলি করেছিলে কি? কিচ্ছু না, কিচ্ছু না। তুমি কিচ্ছু করনি, আর তারা কথাবার্তা নেই, গাড়ি ডেকে তুলে দিল তোমায়। এই কথা বিশ্বাস করবো আমি? অন্য এতক্ষণ পিছনে দাঁড়িয়েছিল। দিদির লাঞ্ছনা তার গায়েও যেন কিছুটা লাগে। তাছাড়া সারা দিনে দিদিকে প্রশ্ন মানে বিক্ষত করে অনেক তথ্য সে জেনে ফেলেছে। তাই ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে, দিদির ননদের বিয়ে দিয়ে জামাইবাবুদের সংসারে টানাটানি পড়েছে। তাই দিদির শাশুড়ি বলেন কি যে বউরা ছেলেপুলে নিয়ে কিছুদিন করে বাপের বাড়ি গিয়ে থাকুক। তো দিদি তা আসবে কেন? দিদি বলেছে যে... থাম থাম তুই! দিদি কি বলেছে দিদিই বলুক। হরবিলাস বার দুই মেয়ের আপাত মস্তক নিরীক্ষণ করে নিয়ে বোধহয় বিদায় ইতিহাসটা হৃদয়ঙ্গম করে ফেলেন। তাই গম্ভীর স্বরে বলেন, কি বলেছিলি তুই? বলেছিলাম তোমাদের সংসারে টানাটানি পড়েছে, সে দায় আমার বাবার পোহাতে যাবেন কেন? সোজা আর সতেজ জবাব সুবর্ণর। এই কথা বলেছিলি তুই? হতবুদ্ধি হরবিলাস আর স্বর্ণলতা একই সঙ্গে একটি প্রশ্নই করেন। সত্যি বলেছিলি? সত্যি কথা সত্যি বলবো না কেন? আর সব বউরা বলেছিল? আর সব বউরা? সুবর্ণর মুখে একটু হাসির আওয়াজ দেখা দেয়। হাসির মতো করেই বলে, ও তারা তো বাপের বাড়ি যাবার নামে নাচছে। যা স্বাভাবিক তাই করেছে। তা তুমিই বা নাচলে না কেন? 1 বছর তো আসোনি এখানে। আসিনি সে তো ওদের দোষ। সুবর্ণ উদ্ধতভাবে বলে, দাদার বিয়ের সময় পাঠালো না কিনা নেমন্তন্ন ভালো হয়নি, পাঠালে ওদের মান যাবে। আর এখন নিজের অসুবিধায় পড়ে যেচে পাঠাতে মান যায় না? ছি, আত্মসম্মান বোধ থাকলে তো। অন্য স্পন্দিত পক্ষে দিদির দুঃসাহস লক্ষ্য করে। বাবার মুখের সামনে এইভাবে কথা বলা দাদাও পারে না যে। কিন্তু কেন কে জানে এত বড় ধৃষ্টতা দেখেও হরবিলাস আর ক্রুদ্ধ হন না। একই রকমভাবে গম্ভীর হয়ে বলেন, ওদের মান অপমান ওরা বুঝবে। তোমার উচিত ছিল না সে চৈতন্য করাতে যাওয়া। ফাঁকতালে বেশ চলে আসতে, কিছুদিন থাকা হতো। ফাঁকতালে পেয়ে যাওয়া কোনো জিনিসে যে আমার লোভ নেই বাবা। হরবিলাস যেন একটু চমকে যান। কথাটা কেমন নতুন লাগে তার কাছে, কিন্তু আত্মস্থ হবার ক্ষমতা তার আছে, তাই চমকানিটা ধরা পড়ে না। পিঠের দিকে 2 হাত জড়ো করে দালানে পায়চারি করতে করতে বলেন, বেশি নাটক নোবেল পড়লেই বুদ্ধিশুদ্ধি এই রকম হয়। বলি ওদের কাজেই কৈফিয়ত তলব করবার তুমি কে? এই তোমাদের মতো মেয়েকেই বলে ডেপো মেয়ে, বুঝলে? যাকে যাক, দোষ চারই হোক, এই ব্যাপারের তো একটা ফয়সালা দরকার। বাড়তে দেওয়া ঠিক নয়। কই তুমি মেয়েটাকে একটু তোমাদের ওই মাছ ভাত না কি বলে খাইয়ে দেবে তো দাও, আমি মুখ হাত ধুয়ে একটু রওনা দিই। শাশুড়ি মাগিকে একটু তোয়াজ করে রাগ ভাঙিয়ে আজই রেখে আসি মেয়েটাকে। রাত্রিবাস করলেই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। আমি তো আর কখনো ওখানে যাব না বাবা। মেয়ের কণ্ঠস্বরে হরবিলাস একটু উদ্বেগ অনুভব করলেন। না, বকে ঝোঁকে বাগে আনা যাবে বলে মনে হচ্ছে না। বরাবরই মেয়েটা যেমন কেন উদোমাদা, বহুধর্ষী অভিভাবকদের বুদ্ধি বিবেচনার প্রভাব ওকে যেন স্পর্শই করতে পারে না। কিন্তু ছেলেবেলায় যা ছিল তা ছিল, এখন তো স্বাভাবিক হতে হবে। দেখা যাক মিষ্টি কথায় কাজ হাসিল হয় কিনা। বললেন, শোনো একবার খ্যাপা মেয়ের কথা। এটা আবার একটা কথা হলো কি রে পাগলি? ওদের উপর মান অভিমান করলে চলে? চল মা চল, আজ নিয়ে যাই। অমনি তোর শাশুড়ি মাকে একটু বুঝিয়ে সুজিয়ে পাঁজি দেখে একটা দিন রেখে বলে রাখি, 1 মাস 2 মধ্যেই নিয়ে আসবো, কেমন? ও, আপনিও তাহলে তাড়িয়ে দিচ্ছেন বাবা?
স্বর্ণলতা এতক্ষণ নির্বাক দর্শকের ভূমিকা নিয়ে এদের পিতা কন্যার বাক্যালাপ শুনছিলেন। মেয়ের কথায় সাট করে উঠে বললেন, কি যে বলিস বাছা, কোনো অকথা কুকথাই কি তোর মুখে আটকায় না? 3 ছেলের মা হলি, এখনো ছেলে বুদ্ধি গেল না? মেয়ে মানুষের বাপের বাড়ি হলো কুটুম বাড়ি, চিরকালের জায়গা তো নয়, যেটা আসল আশ্রয়। সুবর্ণ বাধা দিয়ে বলে, আসল আশ্রয়ের আসল দাম তো ধরা পড়ে গেল মা, মনকে চোখ ঠেরে লাভ কি? কে জানি বাছা, তোমাদের ওসব হিয়ালির কথা বুঝতে পারি না। মেয়ে মানুষকে সব শুয়ে নিতে হয়, এই কথাই তো জেনে এসেছি চিরকাল। আজ যদি উনি খোসামত করে রেখে না আসেন, তিল থেকে তাল হয়ে উঠবে। কখনো না। খোসামত কিসের? কেন কেন বাবা শুধু শুধু ওদের খোসামত করতে যাবেন? চোর দায়ে ধরা পড়েছেন নাকি? উদ্ধত প্রশ্ন করে সুবর্ণলতা। করতেই হবে। উদাস ক্ষুব্ধ কণ্ঠে একটি দার্শনিক মতবাদ প্রচার করেন স্বর্ণলতা। যেদিন থেকে মেয়ের বাপ হয়েছেন সেই দিন থেকেই চোর দায়ে ধরা পড়েছেন। এখন তোমার দুর্বুদ্ধির খেসারত দিতে গলায় বস্ত্র দিয়ে 7 হাত নাকে খত দিয়ে দিতে বললেও মেনে নিতে হবে। সাধারণ কথা, বাঙালির ঘরের নিত্য পরিচিত কথা, কিন্তু কি থেকে যে কি হয়। হঠাৎ সুবর্ণলতা একটা অপ্রত্যাশিত অদ্ভুত কাণ্ড করে বসে। আচমকা ঠাঁই ঠাঁই করে নিজের কপালটা দেওয়ালে ঠুকতে থাকে আর রুদ্ধ নিঃশ্বাসে বলতে থাকে, কেন কেন কেন? বোধ করি প্রতিবাদের আর কোনো ভাষা খুঁজে পায় না বলেই সুবর্ণলতা ওর 8 বছরের বিবাহিত জীবনের পুঞ্জীভূত সমস্ত প্রশ্নকে এই একটি মাত্র শব্দের দ্বারা ব্যক্ত করতে চায়। হয়তোবা শুধু তাও নয়, সমস্ত নারী সমাজের নিরুদ্ধ প্রশ্নকে মুক্তি দেবার দুর্দমনীয় বাসনা সত্যকারের কোনো পথ না পেয়ে এমন উন্মত্ত চেষ্টায় মাথা কুটে মরে। হয়তো 20 শতাব্দীর এই শেষার্ধেও সভ্যতার প্রগতির চোখ ঝলসানো আলোর সামনে সাজিয়ে রাখা রংচঙে পুতুল মেয়েদের পিছনের অন্ধকারে আজ কোটি কোটি মেয়ে এমনি ভাবে মাথা কুটে কুটে অদৃশ্য বিচারককে প্রশ্ন করছে, কেন কেন কেন? সুবর্ণলতার যুগ কি শেষ হয়ে গিয়েছে? কোনো যুগই কি কোনোদিন নিশ্চিহ্ন হয়ে শেষ হয়? হয়তো বৃদ্ধা পৃথিবীর শীর্ণ পাঁজরের খাঁজে খাঁজে কোথাও কোনোখানে আটকে থাকে শেষ হয়ে যাওয়া যুগের অবশিষ্ট অংশ। এখানে ওখানে উঁকি দিলে তার সন্ধান মেলে। তবু দৃশ্যত মাথা করতে থাকলে তার প্রতিকার অবশ্যই হয়। চকিতের মধ্যেই কাণ্ডটা ঘটে যায়। চকিতের মধ্যেই ধরে ফেলেন স্বর্ণলতা আর হরবিলাস। অন্য ডুকরে চেঁচিয়ে উঠে জল আনতে ছুটে। সুবর্ণর 5 দশকের মেয়েটা কিছু না বুঝে সুঝেই কান্না ছেড়ে দেয়, আর চৈতন্য ফিরতেই বোধ করি চক্ষু লজ্জা ঢাকতে সুবর্ণ ঘরে গিয়ে বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়ে। কিন্তু বুঝবার যা তা বুঝে ফেলেছেন হরবিলাস দম্পতি। মাথা দোষ হয়েছে মেয়েটার, নইলে সহজ মানুষের সাধ্য কি যে শখ করে উন্মাদের আচরণ করে? পাশের ঘরে ফিসফিস শব্দে স্বামী স্ত্রীর পরামর্শ চলে। কি করা যায়? জ্বর জ্বালা নয় যে সন্তান স্নেহের বশবর্তী হয়ে খানিকটা দায় পোহাবেন, এ যে রীতিমতো বিপদ। এখানে স্নেহকে প্রশ্রয় দিতে গেলে জীবনের মতো এই বিপদ ঘাড়ে নিতে হবে। পিতা গম্ভীর স্বরে আক্ষেপ করেন, কেন যে বিদেয় করে দিয়েছে সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু আপাতত উপায় কি? এই বেলা কোনো রকমে গুছিয়ে আসতে পারো তো দেখো। তাহলে আজই নিয়ে যাওয়া যায় না, ভাবছি একাই একবার ঘুরে আসবো কি না। তাই করো বাপু, তাহলে অমনি গিয়ে দেখে এসো কি কীর্তিটা করে এসেছেন তোমার কন্যে। তাই করতে হবে দেখছি। শুধু শুধু এখন 5 শিকে 1.5 টাকা গাড়ি ভাড়া, পুরো বিপদ আর কাকে বলে। হঠাৎই ছায়া মূর্তির মতো দরজায় এসে দাঁড়ায় সুবর্ণ। গেরস্থ ঘরে তখনও রেড়ির তেলের প্রদীপ রাজত্ব করছে। দেয়ালে কল টিপে আলো জ্বালার কথা কেউ কল্পনাও করতে পারত না। গোলমালে আজ এখনো সন্ধে জ্বালা হয়নি। সুবর্ণ কখন এসে দাঁড়িয়েছে কে জানে, যেন অনেক দূর থেকে প্রেত কণ্ঠে উচ্চারিত হয়,
মিথ্যে আর দুদিন যাওয়া আসার ঝঞ্ঝাট করতে হবে না বাবা, আমাকে আজই নিয়ে চলুন। অপ্রতিভ হয়ে যান স্বর্ণলতা আর হরবিলাস। সবই শুনেছে বোধ হয়। হরবিলাস লজ্জা থাকতে তাড়াতাড়ি বলে ওঠেন, আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ভারী একেবারে রোস না, একবার গিয়ে দেখে আসি আজ। কি দরকার বাবা? দর্জিপাড়ার সেই গলিতে আবার যদি ঢুকতেই হয়, একবেলার তফাতে আর কি এসে যাবে? এরপর স্বর্ণলতার চোখের জল ফেলার পালা। হাজার হোক মায়ের প্রাণ তো। একটু মাছ ভাত নিয়ে সাধলেন মেয়েকে। নিয়ম রক্ষার্থে এক কণা মুখে দিয়ে নিঃশব্দে ঠেলে রাখল সুবর্ণ। গাড়িতে উঠল নিঃশব্দে শুকনো চোখে। স্বর্ণলতার গর্ভজাত সন্তান, স্বর্ণলতার হাতে গড়া পুতুল। তবু সুবর্ণলতা আর স্বর্ণলতার মধ্যে যেন অপরিচয়ের সুদূর দূরত্ব। সুবর্ণলতা যেন আলাদা জগতের, তবু মাতৃকর্তব্য বিস্মৃত হন না স্বর্ণলতা। মেয়েকে গাড়িতে তুলে দিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, একটু নরম হয়ে থেকো মা, মেয়ে মানুষ, বেশি তেজ দর্প কি ভালো? বিনা দোষে শুধু শুধুই যদি মাপ চাইতে ভুলে থাকে, না হয় চাইলি, গুরুজনের কাছে মাপ চাওয়ায় লজ্জা কি? শ্বশুরবাড়ির হলো শক্ত ঠাঁই, সেখানে। অনেকক্ষণের পরই এবার মুখ খুলল সুবর্ণ। মৃদু হেসে বলল, কোনো ঠাঁইটাই বা শক্ত নয় মা, পৃথিবীটাই বড় শক্ত জায়গা। সেটা আগে বুঝতে পারিনি বলেই তো নিজেও শত্রু হতে ইচ্ছে হয়েছিল। ফুলটা যখন ভাঙল, নরম হব বই কি, নরম কাদা হয়ে ওদের পায়ে পায়ে ঘুরতে হবে। শুধু গুরুজন কেন, গুরু লঘু যেখানে যতজন আছে, জনে জনে সকলের কাছে ঘাট মানব। হিসেবের ভুলে ভেবেছিলাম বিনা দোষে ঘাট মানাতে চায় ওরা। এখন বুঝেছি একটা অপরাধ চোখ এড়িয়ে গেছে। মেয়ে মানুষ হয়ে জন্মানোই যে মস্ত বড় একটা অপরাধ, এ কথাটা মনে ছিল না। সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে জীবন ভোর সকলের কাছে ঘাটই মানতে হবে। হরবিলাস বললেন, রাত হয়ে যাচ্ছে। মেয়ে আর নাতনিকে নিয়ে চললেন হরবিলাস। বলরাম বসে লেন থেকে দর্জিপাড়ার এক বাই লেনে। 1.5 হাত চওড়া গলির দুপাশে খাড়া হয়ে আছে উঁচু উঁচু দেয়াল। চন্দ্র সূর্যের প্রবেশ অধিকার নেই এ গলিতে। তবু সেদিন সেই সর্পিল পথের একটা বাঁকের খাঁজে আটকে থাকা জীর্ণ একখানা বাড়ির রুদ্ধ কপাটের উপিঠে প্রবেশ অধিকার পেতে কম অপেক্ষা করতে হয়নি সুবর্ণলতাকে। মাতৃভক্ত ছেলে নেপালচন্দ্র শ্বশুরের সামনে এসে ঘাড় গুঁজে খোঁত করে বলেছিল, আমার সাফ কথা, মায়ের পা ধরে মাপ চাইতে হবে, নইলে পত্রপাঠ আপনাকে আপনার মেয়ে নিয়ে ফেরত যেতে হবে। গাড়িটাকে এক্ষুনি ছেড়ে দেবেন না। হরবিলাস না এসে যদি সুবর্ণ দাদা তুলসী বিলাস আসতো সঙ্গে, তাহলে নিশ্চয়ই ঘটনার গতি পরিবর্তিত হয়ে যেত। পরিবর্তিত হতো সুবর্ণলতার জীবন ইতিহাস। জোয়ান ছেলে তুলসী এত অপমান গায়ে মাখত না। কিন্তু হরবিলাসের পাকা মাথা, গরম হয়ে ওঠা রক্ত যে একসময় ঠান্ডা হয়ে যায়, এ বোধ তার আছে। শেষ পর্যন্ত অবশ্য ক্ষমাময়ী মুক্তকেশেই রক্ষা করলেন। দরজায় এসে বললেন, দরজার ন্যাপলা, লোক হাসাস নে, যাও বাছা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না। রাত হয়ে গেছে, তোমাকে আর বসতে বলবো না বেহাই মশাই। মেয়ে যখন রইল, পায়ের ধুলো তো দিতেই হবে অবশ্যই। তবে একটা কথা বলছি, কিছু মনে করো না, আরও একটি মেয়ে তোমার বড় হচ্ছে, সময় একটু সুশিক্ষা তাকে দিও। পরের ঘরে পাঠাতে তো হবে, আমার মতো আর তাদের সংসার নষ্ট হয় না, তাই বলা। অবশ্যই আমার যদি গর্ভের তেমন গুণ থাকে, তোমার শিক্ষে দীক্ষে ভস্যে ঘি, তারা ব্রহ্মময়ী, তারা ব্রহ্মময়ী। ওরই মধ্যে বেয়ানের কান বাঁচিয়ে হরবিলাস বললেন, মনে দুঃখ করিস নে মা, তোকে নিয়ে যাবই, আর কিছুদিন যাক, এক্ষুনি বলতে পারবো না। ও নিয়ে আর ঘাঁটবেন না বাবা, আমি তো আর যাব না।
বলে হতচকিত হরবিলাসকে একটা প্রণাম করে সরীসৃপের গর্তের মতো স্যাঁতসেঁতে আর অন্ধকার গর্তটার মধ্যে মিলিয়ে গিয়েছিল সুবর্ণ। হ্যাঁ, সুবর্ণলতার প্রতিজ্ঞা সুবর্ণলতা রেখেছিল। বলরাম বোস লেনের সে বাড়ির চৌকাঠ আর কখনো ডিঙোয়নি সে। তবে কি সুবর্ণলতা? না না, সে কিছু নয়। দর্জি পাড়ার সেই দাঁত বার করা দেওয়াল ওলা আর কড়ি বর্গা ঝুলে পড়া বাড়িটায় আরও অনেকগুলো দিন আর অনেকগুলো রাত্রি কেটে গিয়েছিল সুবর্ণলতার। সেই দিনের সেই মাঝরাত্রে উঠে শাশুড়ির আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টাটা, সে তো ধাসটামো মাত্র। বস্তা বস্তা নাটক নভেল পড়ে অনেক বড় বড় কথা হয়তো শিখেছিল সুবর্ণ, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেটা ধাসটামোর কোঠা ছাড়িয়ে মুক্তি ফলপ্রসূ হয়, সে তথ্য শেখেনি। তা যদি শিখতে পারত, তাহলে তো সেদিনেই সুবর্ণলতার ইতিহাসে জবনিকা পড়ত। তাহলে আর মহারানীর আমল আর সপ্তম এডওয়ার্ডের মেয়াদ পার হয়ে রাজা পঞ্চম জর্জের আমলে যখন পুত্র পৌত্র পরিবৃতা গৃহিণী সুবর্ণলতা নেপালচন্দ্রের পায়ে মাথা রেখে স্বর্গে গেলেন, তখন 5 জনে তার সৌভাগ্যকে ধন্য ধন্য করবার সুযোগ পেত কি করে? বিষের মাত্রাটা সম্বন্ধে কোনো জ্ঞানই যদি থাকতো সুবর্ণলতার, তাহলে থাক ও কথা। নেপালচন্দ্র আর সুবর্ণলতার যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বড় ছেলের ঘরে, তাকে বেষ্টন করে ফুলের মালা দুলছে। ফি বছরের শ্রাদ্ধবার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়। নমস্কার।